জনাব স্পিকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। Many days have passed, hundreds of thousands disappeared, and many died. The lady who once believed herself the invincible queen of an unchallenged power structures was forced to flee the country. And after that, Dr. Muhammad Yunus took the power. And then, whom the people of this country trusted a lot. They thought him a trustworthy person who would at least make some reform for the future of the country. But that was not fulfilled by Dr. Yunus. Yet one man remains a person who devoid of morality, whose blind loyalty to Sheikh Hasina outweighed all ethics, and who still holds the positions he gained through unethical ways, unethical devotions. Yes, I am referring to Shahabuddin Chuppu, the president, the so-called president of Bangladesh. After 5 August, when the government led by Muhammad Yunus took the oath under the old constitutions of Bangladesh, these persons came into spotlight. এবং তখন থেকেই আলোচনাটা শুরু হয়, এবং এই আলোচনা শুরু হওয়ার পিছনের মূল যে ঘটনাটি ছিল সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা ইউনূসের সরকারের উপদেষ্টারা বঙ্গভবনে যে তখনকার আওয়ামী লীগের রেখে যাওয়া সংবিধানের অধীনে প্রেসিডেন্টের মাধ্যমে শপথ গ্রহণ করেছে। শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা হলো এবং এই প্রশ্নগুলোই তখন আলোচনা শুরু হলো। এখন যে প্রশ্নটি সামনে এসেছে বা অনেকদিন থেকেই সামনে আসছে তা হলো কেন এই সংবিধান পরিবর্তন করা হলো না এবং কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা হলো। এই প্রশ্নগুলোর গভীরে যেন আরেকটি রহস্য লুকিয়ে আছে, এবং সেই রহস্যটি হচ্ছে কিভাবে এমন একজন রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনা এর প্রতি নিঃশর্ত আনুগত্যের মাধ্যমে ক্ষমতার শীর্ষে উঠেছিলেন, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি পেয়েছিলেন, এবং তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা বা লজ্জাবোধ করেননি যে তিনি তার পা ছুঁয়ে সালাম করার জন্য দীর্ঘ দিবস দীর্ঘ রজনী অপেক্ষায় থাকেন। একজন রাষ্ট্রপতি হয়ে এই ধরনের বক্তব্য কি তিনি দিতে পারেন, সেটা জনগণকে বিচার করতে হবে। তাহলে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে শেখ হাসিনার প্রতি নিঃশর্ত আনুগত্য, এবং শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে তিনি হয়তো গড লাইক ফিগার মনে করেন। আর সেই একই ব্যক্তি এখন যখন ভাষণটা দিচ্ছেন এই সরকারে বিএনপি তাকে নিয়ে আসার পরে, তখন তিনি বেমালুম শেখ মুজিবের নাম এবং শেখ হাসিনার নাম ভুলে গেলেন এবং শেখ হাসিনাকে স্বৈরাচারের দোসর বলে আখ্যায়িত করলেন। সেই মানুষটি আসলে কোন সাহসে 5ই আগস্টের পরে বঙ্গভবনে থেকে গেলেন? কাজে প্রশ্নটি প্রথমে এটা আসা উচিত যে তিনি কিভাবে বঙ্গভবনে থেকে যাওয়ার সাহস দেখাতে পারলেন, যেখানে 2000 আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। সেখানে এই একমাত্র ব্যক্তি কিভাবে বঙ্গভবনে নিরাপদে অবস্থান করলেন? এটি হচ্ছে প্রথম প্রশ্ন, কারা তাকে বঙ্গভবনে থাকতে দিলেন। দ্বিতীয় প্রশ্ন আসবে, এই সরকারের রাষ্ট্রপতি অর্থাৎ শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতির কাছে যে শপথ নিতে এরা গেলেন কেন, প্রয়োজনটা কেন হলো? যেখানে একটা দেশের স্পিকার নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, পুলিশ নাই, মসজিদের ইমাম নাই, ছাত্রলীগের নেতারা নাই, এমনকি যে সকল সিনেমার নায়ক নায়িকারা, মিডিয়া জগতের নায়ক নায়িকারা শেখ হাসিনাকে প্রকাশ্যে সাপোর্ট করতেন তারাও নাই, সবাই মিলে পালিয়ে গেলেন। শুধু একজনই রয়ে গেলেন। তিনি শুধু রয়ে গেলেন না, তাকে রয়ে যাওয়ার জন্য এবং তিনি যাতে নিরাপদে এই দেশের এই রাষ্ট্রপতি পদটি নিয়ে থাকতে পারেন এই জন্য সকল ব্যবস্থা করা হলো। কে করলো? তাদেরকে বিচার হবে, তাদেরকে বিচার হওয়া উচিত। How deep this web of mystery goes and what forces stand behind it
is something the people of the country do not yet know. However, one thing can be easily inferred, easily understood. Both the government of Muhammad Yunus and the political camp of Tariq Rahman do not seem to want the old constitutions to be fundamentally changed. Dr. Yunus এটা চাননি, তার সরকারও এটা চায়নি, এবং এই সরকারও সেটা চাচ্ছে না। এবং এই না চাওয়ার পিছনে হয়তোবা আর এই ভদ্রলোককে রাষ্ট্রপতির পদে রেখে দেওয়ার দুজনেরই একটা মূল কারণ হিসেবে থাকতে পারে। The reason behind this may not be difficult to understand. Preserving the existing systems allows it to be used for the pursuit of their own political interests, and this is not a new trend in the politics of Bangladesh. In fact, it has been the mainstream pattern of politics that the people of this country have witnessed since its independence. এই কারণে 1975 এসেছিল, এই কারণে শেখ মুজিব তার পরিবার সহ হত্যার সম্মুখীন হয়েছিলেন বা তাদের মৃত্যু হয়েছিল, এবং গণতন্ত্রের জন্য এদেশের মানুষ একটি দীর্ঘ যুদ্ধে অংশগ্রহণ করে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে সেই যুদ্ধে জয়লাভ করার পরেও তারা গণতান্ত্রিক পথে যাত্রা পারেনি, ঠিক এই কারণে। আর এই কারণেই 90-এর আন্দোলনে মানুষকে জীবন দিতে হয়েছিল। আর এই কারণেই 71 আবার 24-এর রূপ নিয়ে ফিরে এসেছে। 71 এবং 24-এর মধ্যে কিন্তু বড় কোনো ব্যবধান নাই। অনেক মানুষ মারা গিয়েছে, ওটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে একটা যুদ্ধ, আর 24 হয়েছে বাংলাদেশের জন্মগ্রহণ করা স্বাধীনতা যুদ্ধের সময় এই যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির বিরুদ্ধে এই দেশের মানুষের যুদ্ধ, কিন্তু কারণ কিন্তু একই, কারণের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু তবুও এই দেশের রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বোধোদয় কিন্তু হয়নি। এখনো জনগণকে সব ক্ষমতার উৎস হিসেবে না দেখে বরং প্রতারণার উৎস হিসেবে দেখে। তাই সালাউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তি সংসদে দাঁড়িয়ে সংবিধান রক্ষা করার কথা বলে সেই পুরনো বন্দোবস্তকে ধরে রেখে এদেশের মানুষকে আবারও ধোঁকা দিতে চায়। এই ধোঁকার রাজনীতিতে বাংলাদেশ গত 50-এরও বেশি বছর থেকে পতিত হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে সংবিধান ও রাষ্ট্রপতির জন্য যে গোপন প্রেম এবং বাসনা, তা আসলে জনগণকে প্রতারণা করে এই দেশের সম্পদ লুট করে সেই পুরনো বন্দোবস্তের রাজনৈতিক প্রতারণার পদ্ধতি চালু রাখার একটি সহজ পুরাতন কৌশল।